আপনি সব জিনিসপত্র সাজিয়ে টাজিয়ে রাখেন? বাড়িতে লোকজন আসলে কি শুধু দেখান, না বের করে সেগুলোকে ব্যবহার করেন? এই কথাটা কেন বলছি জানেন? কারণ ভারতের আলমারিতে এরকম প্রচুর আছে, রাফাল টাফাল এরকম প্রচুর আছে, কিন্তু সেগুলো একদম শো করার জন্য। এখনো পর্যন্ত 24 ঘন্টা কেটে যাবার পরও আমরা ভারতবাসী হিসেবে কাশ্মীরে একটাও রাফাল উঠতে দেখিনি। শুধুমাত্র একটা সেনার হেলিকপ্টারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে গিয়ে নেমেছেন, মানে বৈশারণে, যেখানে গতকাল এই হামলাটা ঘটেছিল। আজকের এই ঘটনাকে আপনারা কি বলবেন? আমার খুব সাধারণভাবে ভারতবাসী হিসেবে একটা প্রশ্ন, এটা কি ইন্টেলিজেন্স ফেলিওর নয়? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। রয়েছেন আমাদের আজ তাক বাংলার এডিটর ইন চিফ সৌভিক চৌধুরী। আমি আপনার কাছে শুরুতে একটা প্রশ্ন করব। যেদিন মুর্শিদাবাদের ঘটনাটা স্পেনে বসে প্ল্যান হয়েছিল, আমরা এই স্টুডিওতে আলোচনা করেছিলাম, আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে মুর্শিদাবাদের ঘটনাটা ইন্টেলিজেন্স ফেলিওর কিনা, আপনি না করেছিলেন। আজকে কি বলবেন? দেখো, ইন্টেলিজেন্স ফেলিয়ার একটা গোটা ব্যাপারকে নিয়ে ওরমভাবে বলা যায় না। ইন্টেলিজেন্স একটা রিপোর্ট বা সারা মাসে একটা রিপোর্ট দেয় না। আমি যতদূর জানি গত 2-3 মাসে ইন্টেলিজেন্স অন্তত 300 থেকে 350 খানা রিপোর্ট দিয়েছিল। কাজের কাজ কোথায় হয়েছে? মুর্শিদাবাদ ঠেকানো যায়নি, বাংলাদেশের খবর পাইনি, এতগুলো মানুষ ঘুরতে গিয়ে প্যান্ট খুলে মরতে হবে, এই দিন দেখতে হবে ভারতবাসী হিসেবে। মাথায় সিঁদুর পরে যেতে পারবো না, তারপরেও আপনি গলা উঁচিয়ে বলবেন এই খবর দেয় না ইন্টেলিজেন্স, ওই খবর দেয় না। অজিত দোভালের কি ডেপ্রিসিয়েশন হয়েছে? দেখো, আমার কথা হচ্ছে কোনো মানুষকে ব্যক্তিগতভাবে বলার থেকে ডিপার্টমেন্টাল ফাংশনালিটিটা বোঝা দরকার। ইন্টেলিজেন্সের কাজ হচ্ছে ইনফর্ম করা, না কাশ্মীরের রাস্তায় দাঁড়িয়ে তখন তো ব্যক্তিগতভাবে দেখানো হয়েছিল। না না, ঠিক একদম কারেক্ট কথা বলছেন। এবং কথা হচ্ছে যে ইন্টেলিজেন্সের কাজ হচ্ছে রিপোর্টিং করা টু দ্য স্টেট গভর্নমেন্ট, সেটা ইন্টেলিজেন্স করেছিল। স্টেট গভর্নমেন্ট সেটাকে সিরিয়াসলি নেয়নি, সেন্ট্রাল গভর্নমেন্টেরও খামতি আছে, এবং তারই প্রতিফলন হচ্ছে এই ধরনের একটা বিরাট ঘটনা ঘটে যাওয়া। এবং এটা ঐতিহাসিক অ্যাটাক, এটাকে কেউ কেউ ডিজলভ করছে না, কেউ বলছে না যে এটা মানে সব সঠিক ছিল না। এটা বাস্তব ঘটনা। তার জন্যই আজকে গোটা সরকার, গোটা দেশ, আমরা ব্যক্তিগতভাবে এতটা জ্বলছি। অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট যে আপনি যে প্রশ্নগুলো করছেন, এই প্রশ্নগুলো করাটা দরকার। আজকের ডেটে দাঁড়িয়ে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কিন্তু এটা বুঝতে হবে শুধুমাত্র ইন্টেলিজেন্স ফেলিয়ার বা পলিটিক্যাল ন্যারেটিভ দিয়ে এই ঘটনাটাকে বন্ধ করে রাখা উচিত নয়। যখন এই ঘটনা ঘটছে সৌদি আরবে, যেখানে 90% সংখ্যাগুরু মুসলিম, 10% সংখ্যালঘু তারাও মুসলিম, তারপরে মুসলিম অ্যাটাক তার নিজের দেশে, তাহলে কি করতে যাচ্ছেন? কোথায় সন্ধি হচ্ছে? দেখুন, একটা কথা আমি বলি, আমাদের দেশে যে কোয়ান্টিটি অফ মুসলিম আছে, বা আমাদের দেশে যেটা সব থেকে মেজর মাইনরিটি আছে, তাদের কোয়ান্টিটি মোর দেন 40 crore। যদি 40 crore-এর একটা আবাদি থাকে, সুতরাং সেখানে এই ধরনের ঘটনা যখন ঘটছে, তাহলে ধরে নিতেই হবে যে সেই ডাইমেনশনটা এতটাই বেশি যে আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষকে ডিসাইড করতে হবে যে তারা কোন পথে তাদের দেশকে পরিচালনা করবে আগামী দিনে। কারণ এইটা শুধুমাত্র একটা টেররিস্ট অ্যাটাক নয়, এখানে জাতিভিত্তিক ভাবে মানুষদের খুন করা হয়েছে। একদম, আমি সেই কারণেই প্রশ্ন করছি। আমি সৌদি আরবের সঙ্গে যাচ্ছি, আমি আরবের আমিরের সঙ্গে সন্ধি করছি, সেই মুসলিম বিশ্ব এসে আমার দেশকে অ্যাটাক করছে, পাশের বসে থাকা পাকিস্তান, আর আমি যাচ্ছি পাকিস্তান ডিঙিয়ে 7 সমুদ্র পেরিয়ে সৌদি আরবে যাচ্ছি, কাতারে যাচ্ছি, আমেরিকাতে যাচ্ছি। আমরা অমিত শাহর কথাটাকে ছেড়ে দেব। লাল কার্পেট, এতগুলো কফিন, তার সামনে আপনি লাল কার্পেটে গিয়ে কি করিনিন্দা করতে গেছিলেন? করিনিন্দা করবো শুধু? রাফালগুলোকে সাজিয়ে রেখে দেবো, নাকি পরমাণুগুলো সাজিয়ে রেখে দেবো? আচ্ছা, পরমাণু কথা ছেড়ে দিলাম, চলো, ইটস টু মাচ। রাফালগুলো, আজকে আমাদের এত বড় ইনফ্যান্ট্রি আছে, উই উইল নট ডু এনিথিং। নো, কে বলেছে উইল নট ডু এনিথিং? দেখো, একটা জিনিস সবিক বোঝার চেষ্টা করো, যে কোনো জিনিসের একটা প্রপার প্ল্যানিং নিয়ে করতে হবে। ওরাও যে এই অ্যাটাকটা করেছে একদিনের মধ্যে ঠিক করে এই অ্যাটাকটা করেনি, দিস এ লং টার্ম প্ল্যানিং। শুধু তাই নয়, আমি আরো একটা কথা অ্যাড করে দিতে চাই তোমাদের মাধ্যমে। যেভাবে অ্যাটাকটা হয়েছে তাতে ক্লিয়ার অ্যান্ড কাট এক্সাম্পলস আছে যে ভিতরে লোক ইনভলভ ছিল। আমি আসছি সেখানে। ইন্ডিয়ান গভর্নমেন্টও যখন একটা প্রপার প্ল্যানিং এর মাধ্যমেই এটা রিটালিয়েশন করবে, সাডেন রিটালিয়েশন সবসময় ক্ষতিকর হয়। তার জন্য প্রপার প্ল্যানিং এ ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাটাক করবে। এবং আগের বারও যখন পুলওয়ামা হয়েছিল বা বালাকোট অ্যাটাক হয়েছিল, যতগুলো স্ট্রাইকের কথা তুমি ভাবো না কেন, সেটা কিন্তু ইমিডিয়েট হয়নি, একটা টাইম পিরিয়ডের গ্যাপ ছিল, তারপরে রিটালিয়েশনটা হয়েছিল, যাতে করে আমরা প্রপার এক্সিকিউট করে তার থেকে ম্যাক্সিমাম রেজাল্ট। আমাদের এই এতখানি সময় যে মাঝখানে মানে প্রপার প্ল্যানিং, এই ওয়াই উই কান্ট বি লাইক ইসরায়েল? আমাকে মারবে, গাজা ধুলো করে দেব। ওয়াই উই কান্ট বি লাইক ইউএস?
মারবে তোড়া বোড়ার মধ্যে, এমন কার্পেট বোম্বিং করব গিয়ে আবার গিয়ে পাকিস্তানে লুকোবে, পাকিস্তানে নেমে কম্পাউন্ডে নেমে ওখানে তোমাকে মেরে উঠিয়ে নিয়ে আসবো। when we will see this kind of action, first attack আমাদের পলিসি তো নিশ্চয়ই না, we are attacked, now we have the right. Yes, of course we have the right. Now what is the right? আরেকটা কথা বলছি, 24 ঘন্টা হয়ে গেল, তোড়া বড়া বলো বা আবোতাবাদ বলো, কোনোটাই সেদিন বা তার পরের দিন হয়নি। ইনফ্যাক্ট তুমি অবশ্যই জানো যে আবোতাবাদে অ্যাটাক হয়েছিল 13 বছর বাদে, সো ইট ইজ আ ভেরি লং টার্ম। কিন্তু আমি সে কথা যাচ্ছি না। আমার পয়েন্টটা হচ্ছে সব জায়গাতেই প্ল্যানিং এর একটা টাইমিং আছে, একটা পারপাস আছে। কারণ প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রামিং করার আগে আমাকে কোন ফোর্স অ্যাটাক করবে, কোন ইউনিটস অ্যাটাক করবে, কোন ইউনিটসগুলো কিভাবে প্লেসড হবে, কে ঢুকবে, কে বেরোবে, ইন অ্যান্ড আউট, এই প্রপার প্ল্যানিং দিয়ে আমরা এক্সিকিউট করবে। এটা আমার ভারত সরকার এবং ভারত সরকারকে ডিফেন্স ফোর্সেসের উপরে আমাদের এই বিশ্বাসটা আছে। বাট আমি তারপরেও একটা কথা বলছি, দিস উইল নট বি দি এন্ড অফ দ্য স্টোরি। আমাদেরকে এমন ভাবে অ্যাটাক করতে হবে যে একটা এক্সাম্পলারি একটা এভিডেন্স তৈরি হয়, ওখানে মানুষ যাতে বুঝতে পারে হোয়াট দে হ্যাভ ডান ইজ এগেইনস্ট হিউম্যানিটি। মানবিকতা নেই, মানুষের মানবিকতা কোথায় যাবে? 26টা কফিন আজকে এই কিছুক্ষণ আগে ছবিগুলো দেখলাম দিল্লি বিমানবন্দরে এসে নেমেছে, তাদের পরিবারের কান্না, যার গেল তার তো গেল না। তবে ইন্দিরা, আমি এটার মধ্যে একটা জিনিস আমি শুভাশিসের সঙ্গে সম্পূর্ণভাবে সমর্থন করি। এটার মধ্যে দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে, আচ্ছা আমরা কথা বলছি মিলিটারি অ্যাকশনের দিকে, আমরা কিন্তু ডিপ্লোম্যাটিক অ্যাকশনটা ভুলে যাচ্ছি। ভীষণ ইম্পর্টেন্ট এই জিনিসটা বোঝা, ডিপ্লোম্যাটিক অ্যাকশন। গতকাল থেকে কি কি হয়েছে আমাদের সেটা দেখা দরকার। ট্রাম্পের স্টেটমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, যেখানে বলেছে আমরা সব রকম সাহায্য দেবো। সব কিছু কিন্তু খুলে বলতে হয় না, ডিপ্লোম্যাটিক ওয়ার্ল্ডে সবকিছু কিছু আছে না, হুইসেল ব্লোয়িং। হুইসেল ব্লোয়িং আমরা বলি না, কুকুরকে যখন ট্রেন করা হয় না, তখন এক ধরনের হুইসেল ইউজ করা হয় যেটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে মানুষের কানে যায় না, কিন্তু কুকুরটা ঠিক শুনতে পায়। এই জন্য বলে না হুইসেল ব্লোয়িং, দ্যাটস দ্য হুইসেল ব্লোয়িং। যে জিনিসটা বলেছেন ট্রাম্প, পুতিন যেটা বলেছে, ইন অল দ্য ম্যানিফেস্টেশন, এই যে আমরা যেটা দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি এই মুহূর্তে ট্রাম্প কি বলেছেন, সম্পূর্ণ সমর্থন, পূর্ণ সমর্থন। একই জিনিস কিন্তু পুতিনও বলেছেন, পূর্ণ সমর্থন। সেই রকম ভাবে আমাদের কাছে অলরেডি ইসরায়েল থেকে সে সাপোর্টটা এসছে। তার মানে কি এই জিনিস দাঁড়াচ্ছে কি শুভাশিস, আমরা কোনো রকম অ্যাকশন নেওয়ার আগে আমরা আমাদের একটা অ্যাক্সিস বানাচ্ছি। কারেক্ট। একটা জিনিস বুঝে নেওয়া দরকার, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার্কেশনসটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর এ বিগার টাইম অ্যাকশন। যে কোনো বড় ধরনের অ্যাকশনের আগে ইন্টারন্যাশনাল ডিপার্কেশনসটা সব দেশই তৈরি করে নেয়। সিন্ডিকেটিভ অ্যাপ্রোচ ইজ দ্য অ্যাপ্রোচ। সুতরাং পয়েন্টটা হচ্ছে, যদি পাকিস্তানকে আজকে আমরা কোনোভাবে অ্যাটাক করি, বা পাকিস্তানকে শুধু বলে না, পাকিস্তানের মদতপুষ্ট যে টেরর অর্গানাইজেশনস গুলো আছে তাদেরকে যদি কালেকটিভলি অ্যাটাক হয়, সেই অ্যাটাকে কিন্তু সবাই যে যার মতো পার্টিসিপেট করবে। শুধু তাই নয়, ইন্টারন্যাশনাল যে সিন্ডিকেটিভ অর্গানাইজেশনস গুলো আছে তার বহু রকমের অ্যালাইড আমাদের সাথে আছে, যেমন ইউএসএ, ফ্রান্স, জার্মানি, আমাদের ইভেন সৌদি। আমি ইসলামিক কান্ট্রিজ বলছি,